সো গাইস কেমন আছো তোমরা সব? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সাইবেস 420 তে আমরা প্রথমে মুন নাইট আর এরপর K2 নামে একটা অসাধারণ কোরিয়ান সিরিজ এনেছিলাম। তো তারপরে আমরা যেটা করেছিলাম, আমরা একটা থাই সিরিজ এনেছিলাম যেটাতে একটা 15 বছরের স্কুলের বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় আর তাকে নিয়ে কাহিনীটি এগিয়ে যাবে, কিন্তু তোমরা কেউ ওটা পছন্দ করেনি। আর এরপর আমরা ওই সিরিজটি বাদ দিয়ে তোমাদের জন্য আরেকটা কোরিয়ান সিরিজ এনেছি। আর অনেক খোঁজাখুঁজির পরে আমি এই সিরিজটা পেয়েছি যেটা তোমরা পছন্দ করতে পারো। অ্যাকচুয়ালি মুন নাইট আর K2 পরে একটা ভালো সিরিজ না আনলে অ্যাকচুয়ালি হতো না, এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি এই সিরিজটা তোমরা খুবই এনজয় করবে। আর আমি যখন এটার হিন্দি সিরিজটা দেখেছি ভাই আমারও অনেক ভালো লেগেছে। তবে এটা রোমান্টিক একটা সিরিজ হবে। আর এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাক্ট রিলেশনশিপ দেখবো, মানে কন্ট্রাক্ট পেপারে সাইন করে একটা ছেলে মেয়ে প্রেম করবে নিজেদের স্বার্থে। তো কথা না বলে চলো আমরা এই সিরিজের প্রথম পর্বটা শুরু করে দেই। তো এই সিরিজের প্রথম পর্বটি শুরু হয় এই সিনেমার নায়িকা জাহ্নবীকে দেখিয়ে। আর সে অনেকদিন ধরে একটা ছেলে হন ডং এর সাথে রিলেশনশিপে ছিল, আর সে ওই ছেলেটিকে সত্যি ভালোবাসে। আর অনেকদিন রিলেশনশিপ হয়ে গিয়েছে, আর এর জন্য সে হোটেলে একটা রুম ভাড়া করেছে, আর সেই রুমটিকে অনেক সুন্দর করে সাজিয়েছে এবং সে নিজে অনেক সুন্দরভাবে সেজেছে যাতে সে তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে পারে। তো এরপর জাহ্নবী যেটা করে, ওর বয়ফ্রেন্ডকে কল করে, যার নাম হচ্ছে হন ডং। আর দেখে ছেলেটা অনেক হ্যান্ডসাম, স্টাইলিশ এবং অনেক ধনী। তো হন ডং যখন রুমে আসে তখন সাজানো রুম দেখে সে খুশি হওয়ার বদলে ভয় পেয়ে যায়। আর সে বুঝে যায় যে অন্য সব মেয়ের মতো এই মেয়েটাও তাকে বিয়ের প্রপোজ করতে চলেছে। আর এর জন্য ও বাহানা দিয়ে ওয়াশরুমে গিয়ে লুকায়। আর তখন হন ডং তার বন্ধুকে কল করে আর বলে, দোস্ত আমি তো একটা মেয়ের সাথে টাইম পাসের প্রেম করছিলাম, কিন্তু সেই মেয়েটি তো আমাকে বিয়ে করতে যাচ্ছে। আমি তো ওকে বিয়ে করতে চাই না, ওকে আমি মোটেও ভালোবাসি না, শুধুমাত্র টাইম পাস করছিলাম। আর তুই তো জানোস আমি এরকম কত মেয়ের সাথে টাইম পাস করেছি, তুই আমাকে প্লিজ বাঁচা। তো হন ডং যাকে কল করেছিল তার নাম হচ্ছে কেটাই, আর সে হচ্ছে এই সিনেমার অন্যতম একটা মেইন ক্যারেক্টার। আর এই সিনেমাতে বা ওয়েব সিরিজে আমরা ওকে দেখবো একজন ডক্টর বা প্লাস্টিক সার্জন হিসেবে। আর সেও খুব ইয়ং, হ্যান্ডসাম এবং তার প্রফেশনে খুবই সাকসেসফুল ছিল। আর ওরও একটা সমস্যা ছিল, ও কোনোভাবে বিয়ে করতে চাইতো না, কিন্তু ওর বাবা মা ওকে বিয়ে করানোর জন্য টোটাল পাগল হয়ে গিয়েছিল। আর এর জন্যই বারবার ওর বাবা মা অনেক মেয়েকে সিলেক্ট করে এবং জোর করে তার ছেলেকে ওই মেয়ের সাথে রেস্টুরেন্টে খেতে পাঠায় বা ডেট করতে পাঠায়। তো আজকেও কেটাই ওই হোটেলের নিচতলা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে ছিল, আর ওই মেয়েটাকে ওর বাবা মাই সেট করে পাঠিয়েছিল ডেটের জন্য, মানে যাতে ওরা কথা বলে পরিচিত হতে পারে, প্রেম হয়, তারপরে তার ছেলেটা বিয়ে করে। তো ওই সিচুয়েশনে যখন কেটাই কল পায়, মানে ডক্টরটি কল পায়, তখন সে বলে ঠিক আছে আমি তোকে সাহায্য করতে পারি এই সিচুয়েশন থেকে, কিন্তু একটা প্রবলেম আছে। তখন হংডং বলে কি প্রবলেম? তখন বলে তুই তো জানিস যে আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতেই আমার ক্লিনিক, মানে আমাদের ডক্টর যে একটা সার্জন তার ক্লিনিকটা ওই বাড়িতেই, এবং তুই জানিস সেই বাড়িটা হচ্ছে আমার মায়ের। তো আমার মা বলেছে আমি যদি বিয়ে না করি তাহলে ওই বাড়ি বিক্রি করে দেবে কিংবা আমাকে ভাড়ার টাকা দিতে হবে। তো তুইও তো জানোস আমি বিয়ে করতে চাই না, তো আমি তোকে সাহায্য করবো এক শর্তে, সেটা হচ্ছে ওই বাড়ির 3 বছরের ভাড়া তুই আমাকে দিয়ে দিবি, যাতে আমার মা আমাকে জোর করে বিয়ে না করাতে পারে। তো ডং এই শর্তে রাজি হয়ে যায়, মানে ডং ও তো অনেক ধনী, এসব টাকা পয়সা ওদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু ওই মেয়েটিকেও বিয়ে করবে না। আর তখন আমাদের যে ডক্টর মানে কেটাই, সে তো একটা ডেটে অলরেডি রয়েছে, মানে তার মা একটা মেয়েকে পাঠিয়ে দিয়েছে, তার সাথে বসে রয়েছে। তো তখন তাকে বলে ওপরের রুমে একটা মেয়ে রয়েছে একা রুমে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে ওই মেয়েটি রেগে যায়, বলে তোমার মা আমাকে তোমার সাথে বিয়ের কথা বলার জন্য পাঠিয়েছে, আর তুমি ওপরের মেয়ের সাথে রুম ডেট করতে যাচ্ছ আমাকে রেখে। তো কেটাইকে তখন ওই মেয়েটি খারাপ মনে করে আর গ্লাস ভর্তি পানি এনে ওর উপরে ঢেলে দেয়, আর এর সাথে খুবই ইনসাল্ট করে। তবে আমরা কেটাইয়ের ভাব দেখে বুঝতে পারি ওর সাথে এরকম রেগুলারই হয়, মানে রেগুলারই ওর মা মেয়ে পাঠায়, আর রেগুলারই এরকম মেয়েরা ওর সাথে খারাপ ব্যবহার করে চলে যায়, মানে ওকে দেখে খুব এক্সপিরিয়েন্সড মনে হচ্ছিল। তো যাই হোক, এরপর কেটাই হোটেল রুমে আসে, আর জাহ্নবীর রুমে আসার পরই সে আবল তাবল কাজ করতে থাকে, মানে বিরক্ত করতে থাকে। আর যখন হংডং বুঝতে পারে ওর বন্ধু কেটাই এসেছে, তখন ওয়াশরুম থেকে সাহস করে বের হয়, আর তারপর ওই মেয়েটি করে কি আবার হংডং এর কাছে আসে, আর ওই মুহূর্তে কেটাই করে কি ওদের দুজনের মাঝখানে যায়, আর ওদের দুজনের আলাদা করে এবং বিরক্তিকর কথা বলে এবং বলে দেখো আমার হার্ট অনেক দুর্বল এবং দুঃখী, এবং ডক্টর বলেছে আমি যেন হার্টে ব্যথা না পাই, তাহলে আমি মারা যাব, আর এটা আমার একমাত্র কলিজার বন্ধু, ও যদি বিয়ে করে তাহলে আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, আমি মারা পড়বো, মানে একটা গেগে ভাব করে আর কি। তো আমি আমার বন্ধুকে নিয়ে যাচ্ছি, বিয়ে তোমরা অনেক পরে করো। কিন্তু জাহ্নবী এটা মানতে চায় না, সে তার বয়ফ্রেন্ড হংডংকে সাথে যেতে দেয় না। আর হংডং তখন এই সুযোগটা কাজে লাগায়, সে বলে তুমি এত স্বার্থপর, আমার ছোটবেলা থেকে বড় হওয়া বন্ধুকে আমি একা ছেড়ে দেবো তোমার জন্য, ওর যদি কিছু হয় তুমি এতটুকু সহ্য করতে পারলে না, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, এ কথা বলেও চলে আসে। তো এরপরে জাহ্নবী যতই হংডংকে কল করুক বা মেসেজ দিক, হংডং টোটাল ইগনোর করে এবং মোবাইলই বন্ধ করে দেয়। তো এরপর হংডং আর কেটাই হংডং এর নিজস্ব যে রেস্টুরেন্ট রয়েছে সেটাই বসে রয়েছে। তো হঠাৎ করে সেখানে জাহ্নবী চলে আসে, আর হংডং তখন সেখান থেকে পালিয়ে গিয়ে লুকায়। তো বাধ্যতামূলক কেটাই ধরা পড়ে যায় জাহ্নবীর সামনে, আর কেটাইকেই সামলাতে হবে ওই মেয়েটিকে। আর কেটাই বলে তুমি কি এখনো বুঝতে পারছো না হংডং তোমার সাথে ব্রেকআপ করতে চায়? আর ওই মুহূর্তেই কেটাইয়ের কাছে ওর আন্টির কল আসে, মানে খালার কল আসে, এবং বলে শুনলাম গতকাল যে মেয়ের সাথে তোকে ডেটে পাঠিয়েছিলাম সেই মেয়েকে রেখে নাকি তুই ওপরের তলার হোটেল রুমে কোন মেয়ের সাথে রুম ডেট করতে গিয়েছিলি, আর ওই মেয়েটির সাথে কথা বলার জন্য আমি আর তোর মা তোর সাথে দেখা করতে আসছি। ওই মেয়েটির সাথে
সাথে আমাদের কথা বলাবি। তো কেটাই তো এই কথা শুনে টেনশনে পড়ে যায় আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জানভি তোর পেছু ছাড়বে না। সে বলে কেন হংডং আমার সাথে ব্রেকআপ করবে, আমি কি এমন খারাপ কাজ করেছি, আমি কাউকে ভালোবাসা কম দিয়েছি? কিন্তু কেটাই নিজে একটা পেরেশানিতে আছে, ও তাড়াতাড়ি করে কি গাড়ি স্টার্ট দিয়ে জানভির কাছ থেকে বাঁচতে চায়, কিন্তু জানভি তো ওকে ছাড়বে না। জানভি ওর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর গাড়ি আটকে তারপর জোর করেই কেটাইয়ের গাড়ির ভেতরে ঢুকে এবং বলে তুমি আমার প্রেম নষ্ট করার জন্য দায়ী, তোমার জন্য এরকম হচ্ছে। আর তখনই সেখানে কেটাইয়ের মা এবং আন্টি চলে আসে আর তারা দুজন কেটাইয়ের গাড়ির মধ্যে জানভিকে দেখে ফেলে। আর এরপর আমরা দেখি কেটাই জানভিকে জোর করে গাড়ি থেকে বের করে দেয় আর বলে তোমার কি মনে হয় ও তোমাকে সত্যি ভালোবাসে? তুমি যেমন হংডং এর টাকার জন্য ওকে ভালোবেসেছিলে, ও তেমন তোমার সৌন্দর্যের জন্য তোমাকে ভালোবেসেছিল। আর তখনই ওয়েটার ড্রিঙ্ক নিয়ে আসে, কেটাইয়ের জন্য অর্ডার করেছিল আগে। তো জানভি করে কি সেই ড্রিঙ্ক নিয়ে কেটাইয়ের মুখে ছুঁড়ে মারে আর তারপর আমরা জানভির চোখে পানি দেখতে পাই এবং তাকে ইমোশনাল দেখি। আর সে বলে আমি ওরকম মেয়ে নই, ও আমাকে প্রথমে ভালোবাসার কথা বলেছিল, ভালোবাসা দেখিয়েছিল, এজন্য ওকে ভালোবেসেছিলাম আর আমি ওকে সত্যি অনেক ভালোবাসতাম। আর এদিকে কেটাইয়ের মা আর আন্টি এসেছে, এটা কিন্তু কেটাই বা জানভি কেউ দেখেনি। তো কেটাইয়ের মা আর আন্টি মনে করছে এটাই মনে হয় তাহলে সেই মেয়ে যার সাথে আমার ছেলে প্রেম করে, আর এই মেয়ের সাথেই হয়তো হোটেল রুমে দেখা করতে গিয়েছিল আমার ছেলে, আর এই জন্য সকল মেয়েকে রিজেক্ট করছে। আর কেটাই এইসব ব্যাপার আমাদের কাছ থেকে লুকাচ্ছে, হয়তো ওরা পরে বিয়ে করতে চায়। তো ওখান থেকে যখন জানভি মন খারাপ করে চলে যাচ্ছিল বাসায়, তখন কেটাইয়ের মা জানভির কাছে যায় আর বলে তুমি কিন্তু আমার বাসায় বেড়াতে আসবে। তো জানভি আবার কেটাইয়ের মাকে হংডং এর মা ভাবে, আর হংডং এর মা আবার শাশুড়ি ভেবে অনেক সম্মান করে। আবার কেটাইয়ের মাও ভাবে এটা কেটাইয়ের গার্লফ্রেন্ড, মানে একটু ভুল বোঝাবুঝি হয় আর কি, এটা খালি আমরা বুঝতে পারছি, ওরা দুজন জানে না। তো যাই হোক, এরপর আমরা দেখি কেটাই যখন তার ক্লিনিকে হংডং এর সাথে দেখা করে তখন তাকে বলে ওই মেয়েটি কিন্তু তাকে সত্যি ভালোবাসতো। হংডং বলে আমার লাইফে কি এটা প্রথম নাকি, এসব মেয়েটের ব্যাপারে আমি পরোয়া করি না। আর তখনই সারা নামের একটা মেয়ে আসে, এটি আবার কেটাইয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। আর সে নিজেও যদিও একটা বড় প্লাস্টিক সার্জন, তবে নিজে তো আর নিজের সার্জারি করতে পারবে না, সেজন্য কেটাইয়ের কাছে এসেছে তার বিউটি টিপস নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখানে বুঝতে পারি যে এই মেয়েটি হয়তো কেটাইকে ভালোবাসে এখনো, জাস্ট কেটাইয়ের কাছে আসার একটা বাহানার জন্য কেটাইয়ের ক্লিনিকে এসেছে, তবে কেটাই খুব একটা পাত্তা দেয় না। আর পরদিন আমরা দেখি জানভি হংডং এর বাসার সামনে পৌঁছে গিয়েছে একটা কেক নিয়ে, যেহেতু হংডং এর মা ওকে ইনভাইট করেছে। কিন্তু এরপর যখন হংডং এর মা আসে আর সে পরিচয় দেয় আমি হংডং এর মা, জানভি খুব অবাক হয়। আর তারপর জানভি নিজের পরিচয় দেয় যে আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু সে উল্টো জানভিকে অপমান করে এবং গরিব বলে বা বিভিন্ন কথা বলে খুবই ইনসাল্ট করে। আর তারপর কেকটিও নিচে ফেলে দেয়। আর কেটাই আবার দূরে থেকে এগুলো দেখছিল, আর কেটাই দেখতে পায় জানভি কেঁদে কেঁদে সেখান থেকে চলে যাচ্ছে। আর তারপর যখন জানভি নিজের বাড়িতে যায় তখন আমরা দেখতে পাই জানভিরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি, ওর বাবা মা মিলে একটা রেস্টুরেন্ট চালায়, কিন্তু তারা নিজেরাই প্রায় ঝগড়া করে, মানে ওদের বাবা মায়েরই প্রায় ঝগড়া লাগে। আর তখনও তারা ঝগড়া করছিল। তো জানভি নিজেই নিজের লাইফ নিয়ে খুব টেনশনে ছিল, এজন্য সে তার বাবা মাকে বলে দেখো তোমাদের ঝামেলা তোমরা ঠিক করে নিও, সারা জীবন এভাবে ঝগড়াই করবে। আর এদিকে জানভির মানসিক অবস্থা খুবই খারাপ, এজন্য সে যেটা করে ওদের রেস্টুরেন্ট থেকে একটা ওয়াইন এর বোতল নেয়। আর তখনই হংডং জানভিকে একটা শেষ মেসেজ দেয়, মানে বিদায়ের মেসেজ। আর তারপর জানভি তো পুরো খেপে যায় আর নেশার অবস্থাতেই হংডং এর ক্যাফেতে চলে যায়, যেখানে হংডং আর কেটাই বসেছিল। তো জানভি ওয়েটারের কাছ থেকে আরো এক বোতল ড্রিঙ্কস নেয় আর তারপর পুরো মাতাল হয়ে হংডং কে জিজ্ঞেস করে কেন তুমি আমার কল মেসেজের রিপ্লাই করছো না, আর তোমার ফ্রেন্ডের কথায় তুমি আমার সাথে ব্রেকআপ করলে। আর বোতলটা এমন ভাবে ধরে দেখলে মনে হচ্ছে যে জানভি হংডং কে পেটাবে। তো হংডং তখন করে কি একটা সেপারেট প্লেসে গিয়ে পুলিশকে কল করে আর বলে আমার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, আমাকে মারার চেষ্টা করা হচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। আর তারপর আমরা দেখি জানভি আবারও তার সাথে ঝগড়া শুরু করে আর বলে কেন আমার সাথে তুমি ব্রেকআপ করতে চাও, আমরা না দুজন দুজনকে ভালোবাসি, তুমি না আমাকে কত ভালোবাসার কথা বলেছিলে। আর এরপর যখন বোতল দিয়ে ওকে মারতেই যাবে তখন কেটাই তাকে বাধা দেয়। আর এরপর হংডং পালিয়ে নিচে ওয়াশরুমে নিজেকে বন্দি করে নেয়। আর তখন জানভিও নিচে চলে আসে, সাথে কেটাও আসে। আর জানভি কিন্তু এখানে পুরো মাতাল, সে বলে তুমি শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না, আমি এখান থেকে সোজা চলে যাব, কখনোই তোমাকে বিরক্ত করবো না। আর তারপর বোতলটি দরজায় মারতে গিয়ে বোতলটি যখন পেছনের দিকে নেয় তখন কেটাই নাকে লাগে। আর এরপর হংডং ওয়াশরুমের দরজা খোলে আর তখন জানভি হংডং এর চেহারার দিকে চোখের দিকে তাকায় এবং বলে এই ভালোবাসা শুধুমাত্র একতরফা ছিল, তোমার চোখ দেখে আমি সব বুঝে গিয়েছি, সব শেষ হয়ে গিয়েছে, গুড বাই, ভালো থেকো। আর এরপর আমরা দেখি কেটাই জানভির সাথে পুলিশ স্টেশনে বসে রয়েছে, মানে এখানে কেটাই হচ্ছে সাক্ষী আর জানভিকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে কারণ সে মাতাল হয়ে হংডং কে মারতে গিয়েছিল। আর ওদিকে সেখানে আরেকটা মাতাল ব্যক্তিকে আমরা দেখি, সেও মাতাল হয়ে মানুষকে হ্যারাস করার কেসে এখানে এসেছে। তো জানভি সেখানে পানিশমেন্ট পায় আর কেটাই সেখানে জানভিকে রেখে বাসায় পৌঁছে এসে সকালে যখন গোসল করছিল তখনও তার জানভির কথা মনে পড়ে। তার মনে হয় জানভি মেয়েটা খুব কষ্ট পেয়েছে, কিন্তু আবার ভাবে ওকে তো আমি বারবার ওয়ার্নিং দিয়েছিলাম যে হংডং ছেলে ভালো না, ওই রকমই, কিন্তু আমার কথা শোনেনি। আর তখনই বেল বাজার শব্দ হয় আর সে নিচে এসে দেখে এখানে বাড়ি বিক্রি করার দালাল এসেছে এবং সে বলে তুমি এই বাড়ি তাড়াতাড়ি বিক্রি করার কথা বলেছিলে, এজন্য আমি দুজন কাস্টমার নিয়ে এসেছি। কিন্তু কেটাই বলে আমি তো এরকম কথা কিছু বলিনি, আমি তো বাড়ি বিক্রি করব না। আর তখন কেটাই জানতে পারে যেহেতু এই বাড়ির মালিক, এই ক্লিনিকের মালিক কেটাইয়ের মা, সে এই বাড়ি বিক্রি করে দিতে চায় যাতে কেটাই তার
তার ফ্যামিলিতে বাড়িতে ফিরে আসে। আর কেটাইয়ের বিয়ের কথা বলতে বলেই কেটাই এখানে একা থাকে, আর যদি এই বাড়ি না থাকে তাহলে তো কেটাইয়ের বাধ্যতামূলক বাড়িতেই থাকতে হবে আর বাবা মার কথা শুনে বিয়ে করতে হবে। তো এরপর আমরা দেখি কেটাইয়ের মা আর কেটাই কথা বলছে। কেটাই তার মাকে জিজ্ঞেস করে, তুমি বাসা বিক্রি করতে কেন চেয়েছো? তখন তার মা বলে, আমরা তোমাকে ছাড়া কত কষ্ট থাকে যাতে তুমি এটা বুঝতে পারো আমাদের কাছে আসলে। আর ওই মেয়েটিকে আমি বাসায় আসতে বলেছিলাম, নিশ্চয়ই তুমি আসতে দাওনি। আর তারপর কেটাইয়ের মা সরাসরি একটা কথা বলে, হয় তুমি ওই মেয়েটিকে আমার বাসায় নিয়ে আসবে, নয়তো আমি তোমার বাড়ি বিক্রি করে দেবো, সাথে তোমার ক্লিনিকও যাবে এবং সারা জীবন আমার সাথেই থাকতে হবে। তো কেটাই তখন মনে পড়ে, আমার মা কোন মেয়ের কথা বলছে? জাহ্নবীর কথা তো বলছে না, কারণ পুলিশ স্টেশনে জাহ্নবী তো এরকম বলেছিল যে হংডংয়ের মা তার বাড়িতে ওকে ইনভাইট করেছিল, কিন্তু যাওয়ার পরে দেখা যায় অন্য কেউ ইনভাইট করেছে, মানে ভুল বোঝাবুঝি হয়েছে। তো কেটাই দুয়ে দুয়ে চার মিলিয়ে নেয় এবং বুঝে যায় যে ওর মা হয়তো জাহ্নবীকে নিয়েই ভুল বুঝেছে। আর এই জন্য কেটাই দ্রুত কোর্টের দিকে ছুটে আসে। আর ওদিকে আমরা দেখি কোর্টের ভেতরে জাহ্নবীকে আদালত জরিমানা করছে, এর সাথে পানিশমেন্টও দেবে অ্যাটেম্পট টু মার্ডারের, কারণ সে মাতাল হয়ে আরেকজন মানুষকে মারতে যাচ্ছিল। তো কেটাই তখন দ্রুত যখন ঢুকছিল তখন গেটে গার্ডরা আটকায় আর জিজ্ঞেস করে, তুমি যে ভেতরে যাবে, যে মেয়েটির কেস চলছে ও তোমার কি হয়, বা ভেতরে তোমার কোন আসামি রয়েছে? তখন কেটাই বলে, সে আমার বাগদত্তা স্ত্রী, তার সাথে আমার বিয়ে হতে চলেছে। তো এরপর কেটাই যখন ভেতরে ঢুকে তখন দেখতে পায় জাহ্নবীকে বড় ধরনের একটা শাস্তি শোনাতে যাচ্ছে, যেখানে তার কয়েক মাসের জেলও খাটতে হবে, প্লাস জরিমানা তো থাকবেই। ওই মুহূর্তেই কেটাই বিচারককে বলে, দেখুন এখানে আমার ফ্রেন্ডেরও দোষ আছে, আমার ফ্রেন্ড ওকে ব্রেকআপ করেছে কিন্তু সেটা ভালোভাবে ক্লিয়ার করেনি, সরাসরি ব্রেকআপ করে দেয়নি, আর সে এই মেয়েটিকে বারবার ইগনোর করছিল। আর আমি ওখানে উপস্থিত ছিলাম, এই মেয়েটি কাউকে হত্যা করতে যায়নি বা আঘাত করতে যায়নি, ও মদ খেয়ে জাস্ট সেখানে রাগারাগি করছিল। তো এই কথা শুনে জাহ্নবী বেঁচে যায়, মানে অ্যাটেম্পট টু মার্ডারের যে কেসটা ছিল সেটা থেকে বেঁচে যায়। কিন্তু একটা মাত্র কেস রয়েছে, সেটা হচ্ছে মাতাল হয়ে খারাপ ব্যবহার করা বা গালিগালাজ করা। তো সেটার জন্য জেল হয় না, জাস্ট জরিমানা হবে। তো জাহ্নবী যখন জরিমানার টাকা দিচ্ছিল তখন ভাবছিল, এই ছিল আমার ভালোবাসার মূল্য, একটা ছেলেকে মনে প্রাণে ভালোবাসলাম, বিনিময়ে এই পেলাম, আদালতে আজকে আমার জরিমানা দিতে হচ্ছে। আমি আর কখনোই হয়তো ভালোবাসায় বিশ্বাস করতে পারবো না, কখনোই কাউকে ভালোবাসতে পারবো না। তো এরপর যখন জাহ্নবী কোর্ট থেকে বের হয়ে কেটাই সামনে আসে তখন কেটাই সরাসরি বলে, মানে রসকস ছাড়া সরাসরি বলে, তুমি আমার সাথে বাসায় আসো, আমার মা তোমার জন্য অপেক্ষা করছে। জাহ্নবী বলে, কেন? তখন কেটাই বলে, তোমাকে যে মহিলা ইনভাইট করেছিল সেটা আমারই মা ছিল। এটা শুনে জাহ্নবী অবাক হয়ে যায়। আর এই জায়গাতে এই ড্রামার ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। হোয়াট এ সিরিজ ভাই, ফার্স্ট পর্বটাই ভালো লাগছে, অসাম একটা রোমান্টিক সিরিজ। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর নেক্সট পর্বটা যত দ্রুত সম্ভব আমি নিয়ে আসবো। আর তোমরা কিন্তু আমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবে যে এরপরে কোন সিরিজ চালানো যায়। আর থাইল্যান্ডের যে সিরিজটা বাদ দিলাম সেটার আর একটা পর্ব আছে, সেটাও আনবো কিনা কাইন্ডলি জানিয়ে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।